আমার সকল ছাত্রবন্ধুরা ওয়েলকাম টু ম্যাথল্যান্ড বাংলা। আজকে আমার ভীষণ খুশি হচ্ছে যে আমি ম্যাথল্যান্ড বাংলা চ্যানেলে প্রথম বাংলায় একটা তোমাদের জন্যে রেকর্ডিং করতে চলেছি। এই রেকর্ডিংটা ক্লাস 8 থেকে শুরু করেছি। আর ক্লাস 8-এর তোমরা যদি ছাত্রছাত্রী হও তাহলে এই অধ্যায়টা মূলদ সংখ্যার ধারণা খুব ইম্পর্টেন্ট। কোর্সে দেখি 3 আমরা প্রথম ভিডিওতে করব, আর কোর্সে দেখি 2 আমরা পরে করব। তাহলে দেখি আমরা অধ্যায় 3-এ মূলদ সংখ্যার ধারণাতে আমাদের কি শিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি p/q, যেখানে p আর q পূর্ণ সংখ্যা আর q নট ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করি। কারোর ধারণা আছে, কারোর হয়তো ধারণা নেই পূর্ণ সংখ্যা কাকে বলে। সেই জন্যে হয়তো এই প্রশ্নটা দেখে তোমরা অনেকে কিছু বুঝতে নাও পারতে পারো। বা সমীকরণ কাকে বলে, বীজ কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে। ভয় পেও না, আমি তোমাদের এক এক করে প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করব, তারপরেই আমি প্রশ্নে যাব। বিনা কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ার করছো তাহলে শুধু প্রশ্ন করে কোনো লাভ নেই, কারণ তাতে তোমাদের ভিত মজবুত হবে না, সারা জীবন অঙ্কেতে ভয় পেয়ে থাকবে। কিন্তু আমাদের এই চ্যানেল করার মানে হচ্ছে বাংলার ছাত্রছাত্রীদের যাতে ম্যাথমেটিক্সে ভয় থেকে মুক্তি পাওয়া। তাহলে প্রথম আমার এইখানে প্রশ্ন হচ্ছে, স্যার সমীকরণ কাকে বলে। সমীকরণ, তোমরা এখন একটা চল রাশি এবং ধ্রুবক সম্বন্ধে একটা আইডিয়া আছে। চলরাশি মানে তোমরা মনে করো তুমি টিফিন খরচের জন্য কিছু টাকা পাও। কোনো দিন তোমাকে 5 টাকা দেওয়া হয়, কোনো দিন তোমাকে 3 টাকা দেওয়া হয়। কিন্তু তোমার বাস ভাড়া 7 টাকা রোজ লাগে। বাস ভাড়া তো চেঞ্জ হবে না, কিন্তু বাবার কাছে যখন যেমন পয়সা থাকবে তেমনি তোমাকে টিফিনের জন্যে হাত খরচ দেওয়া হবে। তো কখনো 5 টাকা পাচ্ছ, কখনো 3 টাকা পাচ্ছ, আবার কখনো বেশি হলে 6 টাকাও পাচ্ছ। তাহলে তোমার এই ভ্যালুটা, টিফিন খরচের ভ্যালুটা যে কোনো দিন চেঞ্জ হতে পারে। কিন্তু বাস ভাড়া তোমার থেকে কিন্তু বাবা, যে বাস ভাড়া 7 টাকা, তোমার কাছ থেকে বাস কিন্তু 7 টাকাই নেবে। সুতরাং এটা দেখছো, এটা চেঞ্জ হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে। সেই জন্যে এই রাশিটাকে আমরা বলবো চল রাশি, আর এইটা হচ্ছে ধ্রুবক। তো এইটাকে আমরা একটা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি, কারণ এইটা তো আমার এক্স, এইটা আমায় যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো এটা চলরাশিকে আমরা একটা যে কোনো ABCD XYZ কিছু একটা ইংলিশ অ্যালফাবেটের কোনো একটা লেটার নিয়ে নিই, আর যেটা কোনো দিন পরিবর্তন হয় না তাকে বলে ধ্রুবক, আর ইংরেজিতে বলে কনস্ট্যান্ট। চলরাশিকে বলে ভেরিয়েবল। দেখো, চলরাশি ভেরিয়েবল আর আর ধ্রুবককে, চলরাশিকে বলা হয় ভেরিয়েবল আর ধ্রুবককে বলা হয় কনস্ট্যান্ট। তোমরা ইংরেজি টার্মগুলো সব সময় মাথায় রাখবে, আর এই চ্যানেলে আমি সব সময় তোমাদের বাংলা আর ইংরেজি টার্মগুলো সমানভাবে বলতে থাকবো, যাতে তোমাদের মাথাতে ইংরেজি টার্মগুলো গেঁথে যায়, যাতে তোমরা স্কুল ফাইনাল পাস করার পর বা হায়ার সেকেন্ডারি পাস করার পর যদি বাইরের রাজ্যেও যাও, যদি কোনো দেশের বাইরেও যাও, তোমাদের ভয় হবে না যে আমরা শুধু বাংলাটাই জানি, আমি তো ইংরেজির টার্মগুলোও জানি না। এই ভীতির থেকে মুক্তি পেতে হবে, কারণ এখন ইন্টারনেটের যুগে তোমাদের হাতের মুঠোতে পৃথিবী। তোমরা যদি ভালো রেজাল্ট করো, তোমরা দেশের বাইরে, রাজ্যের বাইরে
রাজ্যের ভিতরে যে কোনো জায়গায় তোমরা নিজের প্রতিষ্ঠা পেতে পারো। সেই জন্যে আমি সবসময় তোমাদের ইনসিস্ট করব, তোমাদের জোর দেব, তোমরা বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজিটাও শেখো এবং ইংরেজি টার্মগুলো ম্যাথমেটিক্সে অবশ্যই শিখবে। তো চলো আমি বলছিলাম, যদি তোমাকে এই বাস ভাড়া আর জলখাবারের হিসাবে তোমাকে যদি কোনো দিন 12 টাকা দিয়ে থাকে, তাহলে এইটাকে আমি x+7 = 12 হিসাবে আমি একটা সমীকরণ লিখতে পারি। তো এখানে আমার যে সমীকরণের উদাহরণ হলো, এক্সাম্পল হলো, সেটা একটা চলরাশির সঙ্গে যখন 7 একটা ধ্রুবককে যোগ করা হচ্ছে তখন তার রেজাল্ট কি হচ্ছে 12। এরকম যে কেউ হতে পারে। যদি আমার কাছে y কিছু টাকা আছে সেটাকে আমি চলরাশি y দিয়ে ডিনোট করছি, y দিয়ে আমি প্রকাশ করছি। আর যদি আমি বলি আমার কাছে যা টাকা আছে না সেটার যদি আমার দ্বিগুণ হয়ে যেত, যদি এটা দ্বিগুণ হয়ে যেত, মানে আমার কাছে y টাকা আছে, এটা যদি আমার কাছে দ্বিগুণ হয়ে যেত, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, দ্বিগুণ মানে হচ্ছে 2 দিয়ে গুণ, তো 2 দিয়ে যদি আমার এইটাকে গুণ করা যেত তাহলে আমার কাছে 100 টাকা হয়ে যেত। যদি আমার কাছে যে টাকা আছে মানে y টাকা আছে ওটাকে যদি দ্বিগুণ করা হতো, 2 দিয়ে গুণ করা হতো, তাহলে আমার কাছে 100 টাকা হয়ে যেত। তো সেইটাকে আমরা সমীকরণ হিসাবে কিভাবে প্রকাশ করতে পারি? 2 × y = 100। তো এইগুলো হচ্ছে আমার সমীকরণ। তো আশা করি সমীকরণ কি হয় এই কথাটার মানে তোমরা কিছুটা বুঝতে পেরেছ। এবার চলো আমি বলি বীজ। এই বীজের মানে কি? দেখো এইটাকে যখন তোমরা মনে করো তোমাদের এই প্রথম সমীকরণটা দেওয়া আছে, বাবা কিছু টাকা দিয়েছে টিফিনের জন্যে, আর বাস ভাড়া যেটা কনস্ট্যান্ট, যেটা ধ্রুবক, সেটা তো 7 টাকা দেবেই, আর টোটাল দিয়েছে তোমাকে 12 টাকা। তাহলে তুমি জলখাবারে টিফিনে কত টাকা খরচ করতে পারো? এটা যেহেতু খুব সাধারণ সমীকরণ, তোমরা যে কেউ বলবে 7-এর সঙ্গে 5 যদি যোগ করি, কারণ আমরা জানি 7 + 5 কত হয়? সমান 12 হয়। তো যে কেউ বলবে আমার হাতে তো 5 টাকাই আছে যেটা দিয়ে আমি জলখাবার খেতে পারবো, তাহলে এইটাকে 5 + 7 = 12, সেই জন্য তুমি বলতে পারো x = 5। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা তো খুব সহজ এক্সাম্পল হয়ে গেল। যদি বলি একটা চলরাশির সঙ্গে যদি এই চলরাশিরই 2/3 অংশ, এই চলরাশিরই 2/3 অংশ যোগ করা হয়, এই চলরাশির 2/3 অংশ, দেখো এক্সের 2/3 অংশ হচ্ছে 2/3 × x, আর এর সঙ্গে যদি তুমি ওই চলরাশিকে যোগ করো তাহলে তোমার কাছে 15 আসছে। এই একটা চলরাশি আছে, মনে করো তোমাদের বাড়ি ভাড়া লাগে কিছু একটা বাড়ি ভাড়া লাগে x, আর যে ভাড়াটা লাগে তার 2/3 অংশ তোমাদের খাবারে খরচ হয়, তোমাদের রেশনে খরচ হয়। এই যে বাড়ি ভাড়া লাগে, মনে করো কারোর একজনের মাসিক আয় হচ্ছে x, আর তার 2/3 অংশ সে তার খাবার দাবার, যাতায়াত, পড়াশোনার জন্যে খরচ করে। মনে করো একটা চলরাশি আছে, আর সেই চলরাশিরই
2-এর 3 অংশের সঙ্গে যখন যোগ করা হবে তাহলে এইখানে কত পাচ্ছি আমরা 15। তো এই সমীকরণকে আমি কিভাবে লিখতে পারি? x প্লাস 2x/3 = 15। তো এই সমীকরণকে আমরা কিভাবে লিখতে পারি? x যে চলরাশিটা দেওয়া আছে, এই চলরাশির 2-এর 3 অংশ, সেটাকে যোগ করছি, কত পাচ্ছি? 15। তো এইটাও একটা সমীকরণ হলো। এখন তোমরা কি এক্সের ভ্যালু খুব চট করে আন্দাজ করতে পারবে? করতে পারবে না। এর জন্য তোমাকে সমীকরণ কিভাবে সলভ করে সেইটাকে শিখতে হবে। আমি কথাটা বললাম কি করে ইকুয়েশনটাকে সলভ করতে লাগে। তো সলভ করা মানেই হচ্ছে সমাধান। সলভ করার মানে হচ্ছে সমাধান। সমাধান করব, সমাধানের জন্যে আমাকে কিছু স্টেপস করতে হবে, আর তাতে আমি এক্সের মান বের করতে পারবো। এইটাই আমরা সমীকরণে শিখব। তাহলে এই যে x = 5 বেরোলো, এই 5টা যে উত্তরটা পাচ্ছ এটাকে বলবো আমরা সমীকরণের বীজ। যে উত্তরটা পাবো, অ্যান্সারটা পাবো, সেইটাই হচ্ছে সমীকরণের বীজ। কারণ এই 5 যদি এই 5 যেটা পেয়েছো সেটাকে যদি এইখানে বসাও তাহলে যেটা আমার ডান দিকে আছে সেটার সমান হয়ে যাবে। এক্সের 5 শুধু 5 বসালেই এই সমীকরণ এই x + 7 12 হবে। সেই জন্যে এই এক্সের যে ভ্যালুটা বেরোলো এইখান থেকে সেটাকে বলা হবে বীজ। আশা করি তোমরা সমীকরণ কথা, সমাধান কথা, বীজগুলির কথা বুঝতে পেরেছ। এবার আসি সবথেকে ইম্পর্টেন্ট p/q, যেখানে q 0 হতে পারে না। আর p আর q কি? পূর্ণ সংখ্যা। p আর q পূর্ণ সংখ্যা। সুতরাং যারা জানো না তাদের জানতে হবে পূর্ণ সংখ্যা কাকে বলে, আর p/q আকারে প্রকাশ করতে হলে আমাকে কি করতে হবে। এই পূর্ণ সংখ্যা বা ইন্টিজার আমরা জানি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে ন্যাচুরাল নাম্বার বলা হয়। ন্যাচুরাল নাম্বার, ন্যাচুরাল নাম্বার কি হয়? যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, 1, 2, 3, 4 এবং এই রকম যাবতীয় 2000, 5000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ সবাইকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলি বা ন্যাচুরাল নাম্বার বলি। যেই সংখ্যাটা 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয় আর তার কোনো সীমা থাকে না। সুতরাং এটাকে আমরা কোথায় চলে যাচ্ছে? অসীম, অসীম দিকে চলে যাচ্ছে, ইনফিনিটি। ইট গোজ আপ টু ইনফিনিটি। তাহলে 1 থেকে শুরু করে যত সংখ্যার তুমি ধারণা করতে পারো তত দূর অসীম চলে যেতে পারো, সেইটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার পরে আমাদের আসে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা যেটাকে বলি আমরা হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বারটা বোঝার বিশেষ চাপ নেই, কারণ তুমি যে স্বাভাবিক সংখ্যাটা শিখলে তার আগে যদি শূন্য বসিয়ে দাও
1 2 3 4 এই রকম করে যত অসীম ইনফিনিটিতে চলে যাও, শূন্য থেকে শুরু হবে, তাহলে সেটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয় আর অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হয়। তো শূন্যকে যদি স্বাভাবিক সংখ্যার সঙ্গে মিশিয়ে দাও তাহলে হয়ে যাবে অখণ্ড সংখ্যা। ঠিক আছে? তো অখণ্ড সংখ্যামালা তোমরা বুঝে গেলে এটা 0 থেকে শুরু হয় আর সমস্ত স্বাভাবিক সংখ্যা মানে অসীম দিকে চলে যায়, ইনফিনিটি পর্যন্ত চলে যায়। এবার আসছি আমরা যেটা আমাদের পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বা এইটাই আমাদের ইন্টিজার। এই যে 0 1 2 3 এই যে তোমরা শিখলে অখণ্ড সংখ্যা, এই শূন্যের এই দিকেও কি কিছু আছে? শূন্যের অন্য দিকেও কি কিছু আছে? ডান দিকে যত যাচ্ছে আমার সংখ্যাটা বড় হচ্ছে, তাহলে বাম দিকেও কি কিছু যেতে পারি? বাম দিকে যদি যাই তাহলে 0-র এই দিকে -1, যেটাকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা, -2 -3 এবং এইভাবেই এইখানেও অসীম দিকে চলে যাবে। তাহলে এইখানে ঋণাত্মক মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, মানে অসীম দিকে চলে যাবে। আর এই দিকে তো আমরা দেখতেই পাচ্ছি ধনাত্মক অসীম সংখ্যা চলে আসবে। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যত এমনি মাইনাস 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 ঋণাত্মক সংখ্যা থাকবে, তারপর 0 থাকবে, 1 2 3, আবার আমরা দেখছি সম্পূর্ণ অখণ্ড সংখ্যাও আছে। তো এইগুলোকে আমরা কি বলি? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে এইখানে পি আর কিউ যে বলছে, পি আর কিউ তোমাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে এবং এই সমাধানকে p/q আকারে প্রকাশ করতে হবে। একটু সময় বেশি নিলাম যাতে তোমাদের ধারণাটা চট করে সমীকরণ কি, সমাধান কি, বীজ কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে, হয়তো স্কুলে সব কিছু বলা হবে, কিন্তু তোমরা অত ছাত্রছাত্রীর মধ্যে মন দিতে নাও পারো, সেই জন্যে তোমরা যখন একান্তে ভিডিওগুলো দেখবে তখন পরিষ্কার হয়ে যাবে যে প্রত্যেক কথাগুলোর মানে কি, তারপরে তোমাদের গণিত করার মজাটা পাবে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এইটা হচ্ছে সমীকরণ আর একে সমাধান করতে হবে। এর সমাধান করে এর বীজ লিখতে হবে। আর বীজটা কিভাবে লিখতে হবে? p/q আকারে, যেখানে q শূন্য হওয়া যাবে না, মানে লব আর হর, যেটা হরকে শূন্য করা যাবে না কিন্তু লব শূন্য হতে পারে। চলো আমাদের এক এক করে প্রশ্নগুলো আসবে, আমরা এইটা শিখব। এখন তোমাদের চিন্তা করতে হবে 7x এর মানেটা কি। x একটা চলরাশি, 7 দিয়ে xকে গুণ করা হয়েছে, 7 মাল্টিপ্লাইড উইথ x। তো 7 গুণিত x, 7কে x দিয়ে, 7কে কি দিয়ে গুণ করলে 14 আসে, তোমরা চট করে বুঝতে পারছো। সবাই আন্দাজ করতে পারছে, স্যার এইখানে তো এক্সের জায়গায় 2 যদি বসাই তাহলে আমি সমাধানটা পেয়ে যাচ্ছি, সুতরাং এক্সের ভ্যালু 2 পাওয়া তো কোনো বড় কথা না। কিন্তু আবার বলছি, আমরা যদি স্টেপস করে না করি তো এখন তো ধারণাটা খুব সহজে হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে যখন কঠিন অঙ্ক আসবে তখন তোমরা হোঁচট খেতে পারো। তাহলে আমাদের মেথড কোন স্টেপে এইগুলো হয় সেইগুলো জেনে নিই। দেখো বাচ্চারা, যদি 7x = 14 হয়, আমার কাছে সমস্যা কি? আমার যে সমস্যা, এক্সের মান বের করব আর এক্সের সঙ্গে একটা অন্য কিছু
গুণ করা আছে। তাহলে আমি যদি প্রথম স্টেপে দুই দিকেই 14 আছে আর এদিকে 7x আছে, দুদিকেই যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার 7x/x আমার খুব অতি সহজেই 7 আর 7 কাটাকাটি হয়ে যাচ্ছে। আর এখানে 7 একে 7, 7 দুগুণি 14। তাহলে x এর ভ্যালু আমার কত আসলো? 2। কিন্তু 2 তো লেখা যাবে না, কারণ এটাকে আমাকে p/q আকারে প্রকাশ করতে লাগবে। সেই জন্য p হয়ে গেল এখানে 2 আর q হয়ে গেল 1। q নট ইকুয়াল টু 0। এইখানে আমার যেটা প্রশ্ন করেছে সেটাই হচ্ছে, এইটা হচ্ছে আমার বীজ কত হচ্ছে? 2/1। আর এইটা আমি প্রকাশ করলাম p/q আকারে, যেখানে p আর q দুটোই পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা এক্ষুনি দেখেছি, 2 একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং 2 আর 1 দুটোই পূর্ণ সংখ্যা বটে। সেই জন্যে x = 2/1 আমাদের যে সমাধানটা করতে বলেছিল, বীজ বের করতে বলেছিল, আর বীজটা p/q আকারে বের করতে বলেছিল, তিনটেই আমাদের এইখানে হয়েছে। সেই জন্যে তোমাদের উত্তর হবে 2/1। এইটাই হবে তোমাদের উত্তর। এবার দেখো, এবার হয়তো তোমাদের একটু মুশকিলে ফেলে দেবে। 4p + 32 = 0। তাহলে এখানে আমাদের সমস্যাটা কি? এখানে দুখানা সমস্যা আছে। একটা তো আছে এই 32 4p এর সঙ্গে যোগ করা আছে, আরেকটা এইখানে পিও নেই, পি এর সঙ্গে আবার একটা এই লেজুরটা 4 মাল্টিপ্লাই করা আছে, গুণ করা আছে। তো এই দুটোর থেকে আমাদের মুক্তি পেতে হবে। তো ধীরে ধীরে আগে আমরা 32 যেটা 32 আছে সেটার থেকে মুক্তি পাব, আর তারপরে আমরা এই যে গুণ আছে এটার থেকে মুক্তি পাব। এই স্টেপগুলো তোমরা ফলো করবে। তাহলে 4p + 32, আর এইখানে দেখো আমি একটু জায়গা রেখে সমান চিহ্ন দিলাম, দিয়ে এই শূন্য এদিকে ডান পক্ষটা লিখলাম। এবার যদি আমি এইখানেও -32 করে দিই, দেখো যেইখানে তুমি বিয়োগ করবে অপর দিকেও তোমাকে বিয়োগ করতে হবে। যদি তুমি বাম দিকে যোগ করো কিছু জিনিস, একই জিনিস দিয়ে ডান দিকে যোগ করতে হবে। যেমন তোমাদের দেখিয়েছিলাম, এদিকে বাম দিকে 7 দিয়ে তুমি ভাগ করেছিলে, তো ডান পক্ষেও তোমাকে 7 দিয়ে ভাগ করতে লাগবে। এইটাই হচ্ছে সমীকরণের নিয়ম। তাহলে 32 যদি আমি বাঁ দিকে বিয়োগ করে থাকি, এদিকেও আমাকে একটা ঋণাত্মক 32 লিখতে হবে, -32 লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ এটা আমরা কেন করলাম। +32 আর -32 হয়ে যাবে ঘচাংঘচ, কাটাকাটি হয়ে যাবে। তাহলে এইখানে আমি 4p = 0 থেকে যখন 32 যায় তখন কি পাবো? আমি -32 পাবো। 4p = -32, ঋণাত্মক 32। এবার আমরা কি করব? আবার দেখছো পি এর সঙ্গে 4 গুণ করা আছে, তাহলে আমরা দুই দিকেই 4p = -32, দুই দিকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে দুই দিকে ভাগ করলাম, তো 4 আর 4 কেটে গেল, আমি পেয়ে গেলাম এখানে p। এবার 4 × 8 = 32, 4 একে 4, 4 × 8 = 32। তাহলে p এর ভ্যালু হলো -8 আর নিচে 1।
এটা কিন্তু লিখতেই হবে। কেন লিখতে হবে? অন্য সময় তোমাকে লিখতে হবে না। যখন শুধু সমীকরণকে সমাধান করবে তখন -8 লিখলেই চলবে, কিন্তু এখন তোমাকে বলে দিয়েছে বীজকে তোমাকে p/q আকারে লিখতে হবে। সুতরাং p সমান -8/1 এইটাকেই তোমাকে লিখতে হবে, কারণ p এর জায়গা -8 আর q এর জায়গা 1, তো p/q আকারে এটাকে প্রকাশ করা হলো। 11x = 0। খুব সহজ অঙ্ক, কিন্তু তবুও ছাত্রছাত্রীরা এই অঙ্ক ভুল করে থাকে। সেই জন্য মন দিয়ে দেখবে, আমরা একই প্রসেস ফলো করব, আর এই প্রসেস কারেক্ট প্রসেস। তোমরা চাইলে তোমরা নিজের শিক্ষককে স্কুলে দেখাতে পারো। আর এইভাবে শিখলে পরে তোমাদের সমীকরণ কী করে সমাধান করতে হয় একেবারে ভয় কেটে যাবে, তোমাদের কোনো রকম আর সমস্যা থাকবে না। এবার তোমরা আবার দেখছো এক্সের সঙ্গে 11 মাল্টিপ্লাই করা আছে, গুণ করা আছে। তো গুণ করা থাকলে কি করব? একই সংখ্যা দিয়ে দুই দিকেই ভাগ করব। তাহলে 11x কে 11 দিয়ে ভাগ করব, আর ওই দিকে আছে 0, 0কেও আমরা 11 দিয়ে ভাগ করব। তো এইখানে 11 আর 11 কাটলো, তো x এর ভ্যালু কি হলো? 0/11। স্যার 0 কি পূর্ণ সংখ্যা? মনে রাখবে, সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, এবং শূন্যের যে বাম দিকে ঋণাত্মক সংখ্যাগুলো আছে, ঋণাত্মক অখণ্ড সংখ্যা আছে, সেগুলো আমাদের পূর্ণ সংখ্যার মধ্যে। সুতরাং এইখানে যেমন -8টা পূর্ণ সংখ্যা ছিল, 0টাও আমাদের পূর্ণ সংখ্যা, 11টাও পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। x = 0/11 এইটাই হবে আমাদের সমাধান। তো 0/11 এইটাই হলো এই সমীকরণের বীজ, আর যেটা আমরা p/q আকারে প্রকাশ করলাম। ঠিক আছে, পরের তিনটে প্রশ্নকে লিখলাম, কারণ এবার আমরা খুব ফাস্ট যেতে পারি, তোমাদের ধারণা হয়ে গেছে। আর যারা নিজে নিজে করতে পারবে, সবথেকে ভালো হচ্ছে খাতা কলম নিয়ে বসো আর নিজে ট্রাই করো। ভিডিওটাকে পজ করে দাও, তারপরে দেখো যে ভিডিওর সঙ্গে তোমাদের উত্তরগুলো, সমাধানগুলো মিলছে কি না। আবার আমি ইনসিস্ট করব, তোমাদের উপর জোর দেব, যে প্রসেসে তোমাকে বললাম সেই প্রসেসটাকে ফলো করো। শুধু ঝাপাঝাপি করে এটার থেকে এখান থেকে ওখানে গেল, তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, এইভাবে এখন তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এটা শুধু শুরু হয়েছে, সুতরাং তুমি এই স্টেপগুলো ফলো করো, তোমার কোনো রকম সমস্যা হবে না। তাহলে এইখানেও আমরা একই প্রসেস করব। 5m - 3 = 0, জায়গা ছেড়ে দিলাম, কারণ এইখানে -3 আছে, তো এই দিকেও আমাকে +3 করতে হবে, এই দিকেও +3 করতে হবে। কেন করলাম? কারণ -3 আর +3 শূন্য হয়ে যাবে। সেম জিনিস, ধনাত্মক আর ঋণাত্মক কী হবে? শূন্য হয়ে যাবে। তো এইখানে 5m = 0 + 3, 0-র সঙ্গে যদি যা যোগ হবে একই জিনিস হবে, 3 হবে। এবার আমি m এর সঙ্গে 5 গুণ আছে, সেই জন্যে 5mকে 5 দিয়ে ভাগ করব, কিন্তু ভাগ করলে আমার ডান দিকে যেটা আছে সেটাকেও একই জিনিস দিয়ে ভাগ করতে হবে। সুবিধা হলো আমার 5 আর 5 কেটে গেল, শুধু পড়ে রইল m, আর mই তো আমাদের হচ্ছে চলরাশি, আর চলরাশির ভ্যালুটা বের করাকেই বলে সমাধান করা। তো এইটা সমাধান করে আমি এর বীজটা পেলাম, মানে উত্তরটা পেলাম 3/5।
এইটা হচ্ছে আমাদের উত্তর। চলো ইটা করি, এবার খুব তাড়াতাড়ি করব। 9y প্লাস 18 সমান 0, প্লাস 18 আছে, সুতরাং এইখানে -18 করব, আর এইখানেও -18 করব। 18 প্লাস 18 আর -18 কেটে 0 হয়ে যাবে, তাহলে 9y সমান থাকলো 0 থেকে -18 মানে -18। এবার 9 গুণ আছে y এর সঙ্গে, সেই জন্যে আমরা 9 দিয়ে দুই দিকেই ভাগ করলে আমার কি সুবিধা হবে, 9 আর 9 কেটে যাবে, আর এই চলরাশিটা রয়ে যাবে। তো চলরাশিটা থেকে গেল, আর এখানে 9 দুগুণি 18, আর এখানে মাইনাস আছে, তো y = -2। -2 লিখবে না, কারণ 9 একে 9, 9 দুগুণি 18, তো -2/1, এইটা হলো তোমার উত্তর। সব সময় p/q আকারেই প্রকাশ করবে। এইটার দিকে নজর দাও, এটা খুব একটু তোমাদের অসুবিধার কারণ হতে পারে, কারণ এতক্ষণ তো তুমি স্যার যে ধ্রুবককে থাকে ধ্রুবককেই প্লাস মাইনাস করে 0 করেছিলে, এখন এইটা কি করতে চলেছি আমরা, t সমান 8 - 12t। তাহলে তুমি এইখানে দেখো -12t আছে, তো এদিকে যদি আমি +12t করে দিই, তো এদিকেও আমাকে +12t করতে হবে, বুঝতে পারছো? 12t প্লাস আর 12t মাইনাস, এটা একরকম মনে করো। টি মানে কি, চলরাশি। টি নিয়ে মাথা খারাপ করবে না, এটা কোনো চলরাশি। মনে করো 12টা ছাগল একটা মাঠে ঘুরে বেড়াচ্ছে, +12 মানে মাঠে এখন কি আছে, 12টা ছাগল আছে। সন্ধে হয়ে গেল, 12টা ছাগল চলে গেল, কটা ছাগল পড়ে থাকলো, 12টা ছাগল ছিল মাঠে, আর 12টা চলে গেল মানে ঋণাত্মক। তাহলে এইটা কি আমার 0 হয়ে গেল না? 12টা ছিল, পজিটিভ মানে ছিল, চলে গেল, তাহলে 12t - 12t 0। তাহলে এইখানে কিন্তু 12টা ছাগলের সঙ্গে একটা ছাগল, t মানে 1t। এইখানে তোমাদের সমস্যা হলে 1 লিখে নিতে পারো। 1 + 12 যেমন করে আমরা যোগ করি, 12 + 1 হলো 13, 13t মানে চলরাশি, যেটা কোনো চলরাশির সঙ্গে এরকম টার্ম থাকবে, তোমরা বুঝতে পারবে 12টা পেন্সিল, একটা পেন্সিল, 13টা পেন্সিল সমান এইখানে কি পড়ে থাকলো 8। এবার তো আমরা জানি 13t এর সঙ্গে গুণ করা আছে, সেই জন্য আমরা কি করব, দুই দিকেই 13 দিয়ে ভাগ করব, দুই দিকেই একই জিনিস দিয়ে ভাগ করব, আর 13 দিয়ে করব, কারণ আমাকে তো এইটাকে আলাদা করতে হবে, চলরাশিকে আলাদা করতে হবে, সেইটাই তো সমাধান। আর 13 আর 13 কেটে গেলে আমি পেয়ে গেলাম t এর ভ্যালু 8/13। চলো পরের প্রশ্নগুলো তাড়াতাড়ি করে ফেলি। জি 6y = 5 + y। তো 5 + y এইখানে দেখছো, এইখানে তো শুধু ধ্রুবক আমার রাখার কথা, কিন্তু ডান দিকে y একটা চলরাশি আছে, তো এখান থেকে এই ওয়াইটাকে আমাকে তাড়াতে হবে। ওয়াইটাকে তাড়াবার জন্যে আমরা কি বুদ্ধি করি, এইখানে 5 + y আছে, তাহলে এইখানে ওয়াইটাকে মাইনাস করে দিতে হবে। কিন্তু যদি মাইনাস করি, এইদিকে 6y ছিল, 6y এর থেকেও এখানে -y লিখতে হবে, তাহলে আমার ডান দিকে +y আর -y কেটে
আমার ডান দিকে শুধু একটা ধ্রুবক রাশি 5 চলে এলো। আর এই থেকে 6y মাইনাস ওয়াই মানে -1y, তো 6-এর থেকে 1 গেলে 5 হবে, তো এইখানে 5y। এবার আমরা দুই দিকেই 5 দিয়ে ভাগ করতে পারি। দুই দিকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 কেটে যাবে, আর আমি পেয়ে যাব y ইকুয়াল টু 1/1। 1/1 1 লিখলে চলতো, কিন্তু p/q আকারে প্রকাশ করতে হলে আমাকে 1/1ই লিখতে হবে। মূলদ সংখ্যা নিজে বসাই। দেখো এইখানে শূন্য স্থান আছে। দেখো এইখানে শূন্য স্থান আছে। এবার মূলদ সংখ্যা এখানে বসাতে হবে। তাহলে মূলদ সংখ্যা কি সেটা তো আমাদের জানতে লাগবে, কারণ আমাদের পুরো এই কোষে দেখি 3, এটাই হচ্ছে মূলদ সংখ্যার ধারণা, এবং এখন পর্যন্ত আমরা মূলদ সংখ্যার বিষয়ে কোনো আলোচনা করিনি। কিন্তু মূলদ সংখ্যা এখানে লেখা আছে। মূলদ সংখ্যা সেই সংখ্যাটা হয় যে কোনো সংখ্যাকে যদি আমি p/q আকারে প্রকাশ করতে পারি। যে কোনো সংখ্যাকে যাকে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু এই হরটা q কখনো শূন্য হবে না। এটা শূন্য হওয়া যাবে না, শূন্য হলে সংখ্যাটা অসংজ্ঞাত হয়ে যায়। যদি আমি 1 লিখি 1কে আমি 1/1 লিখতে পারবো, সুতরাং 1টা কী হয়ে গেল? মূলদ সংখ্যা হয়ে গেল। যদি 2 লিখি, 2টাকেও আমি 2/1 লিখতে পারি, সেটাও মূলদ সংখ্যা হয়ে গেল। যদি 0 লিখি, 0কেও যদি আমি 0/1 লিখি, তাহলে এটার মান 0। তো 0 ইজ অলসো এ মূলদ সংখ্যা, আর মূলদ সংখ্যাকে ইংলিশে বলে র্যাশনাল নাম্বার। পি আর কিউ কী হলো? পি আর কিউ দুজনে পূর্ণ সংখ্যা, এবং পূর্ণ সংখ্যা মানে আমরা জানি এটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, ধনাত্মক আর ঋণাত্মক। তো চলো, যদি -3/5 লিখি, তাহলে এটাও কি হলো? এটাও মূলদ সংখ্যা হলো। এবার আমরা এইখানে যে কোনো একটা মূলদ সংখ্যা নিজে বসাবো, আর সমীকরণটাকে নিজেই সমাধান করব। সুতরাং এই উত্তরটা এক একজনের এক এক রকম হতে পারে, তোমাদের বইয়ে একরকম দেওয়া থাকতে পারে, এই নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা শুধু দেখবে তোমাদের অঙ্কটা, তোমাদের সমাধানটা নিজের ঠিক হয়েছে কি না। তাহলে এখানে 2x প্লাস কিছু আছে ড্যাশ ইকুয়াল টু শূন্যস্থান। তো এটাকে তোমাদের করতে হবে। তুমি যে কোনো জিনিস বসাতে পারো। তোমার যদি মনে হয় যে স্যার আমি এইখানে 12 বসাবো, চলো আলাদা করে করি। এইখানে বসালাম 2x প্লাস এই ড্যাশের জায়গা, শূন্যস্থানের জায়গা আমি বসালাম 12, আর এইদিকে বসিয়ে দিলাম, আমার মন হলো 14 বসালাম। কারণ যে কোনো মূলদ সংখ্যা বসানো যায়, আর মূলদ সংখ্যা আমি জানি 12 একটা মূলদ সংখ্যা, কারণ 12/1 লিখতে পারি। এইখানেও 14 লিখেছি, 14/1 লিখতে পারি। তাহলে এটা সমাধান করি। আমি আমার অঙ্কেতে একটা জায়গায় 12 বসালাম মূলদ সংখ্যা, আরেক জায়গা 14 বসালাম। এবার আমি এটা সমাধান করব। 2x প্লাস 12 ইকুয়াল টু 14। তাহলে 12কে কী করব? দুই দিকেই বিয়োগ করে দেব, -12 -12 প্লাস 12 -12 কেটে যাবে, আর আমার এইদিকে বাঁচলো শুধুই 2x ইকুয়াল টু 14 - 12 কত হয়? 2। এবার আমি 2 দিয়ে দুই দিকে ভাগ করব, তাহলে আমার যেটা দরকার
এক্স সমান 1/1 হয়ে যাবে। তাহলে তোমরা এইখানে নিজের ইচ্ছে মতো যে কোনো সংখ্যা বসাতে পারো। আর ইচ্ছে হলে এইরকম করতে পারে, 2x এর সঙ্গে মনে করো 3/2 বসালে সমান এইখানে দিলে 5/2, মূলদ সংখ্যা p/2 আকারে করলে তাহলে 2x প্লাস 3/2 আছে, আর এইদিকে আছে 5/2। তাহলে 3/2 আমার এইখানে সমস্যার কারণ, এটাকে আমি মাইনাস করে দেবো 3/2, এইখানেও আমাকে মাইনাস 3/2 করতে হবে। তাহলে প্লাস 3/2 আর মাইনাস 3/2 কাটাকাটি হয়ে যাবে। এবার 2x ইকুয়াল টু তোমরা পেয়ে গেলে 2 আর 5 মাইনাস 3 হবে 2। তো এটা হলো 1। তো 2x ইকুয়াল টু যখন 1 হলো, এবার তোমরা জানো এদিকেও 2 দিয়ে ডিভাইড করব, এইদিকেও 2 দিয়ে ডিভাইড করব। তো 2 কেটে যাবে, এইখানে পেয়ে গেলাম x ইকুয়াল টু 1/2। যেমন তুমি মূলদ সংখ্যা বসাবে সেমনি তুমি অ্যান্সার পাবে, যেমন তুমি মূলদ সংখ্যা বসাবে সেই রকমই তুমি এটার এই সমীকরণের বীজ পাবে। সেই জন্যে বইয়ের অ্যান্সার যদি থাকা উচিত না, কারণ এটা নানান রকম অ্যান্সার পাওয়া যেতে পারে, কারণ এটা ডিপেন্ড করছে কোন স্টুডেন্ট কীরকম মূলদ সংখ্যা এইখানে বসাচ্ছে এবং এইখানে বসাচ্ছে। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। আজকের ভিডিওতে এত দূরই, কারণ আমাদের যদি সম্পূর্ণ কোশ্চেন নম্বর 2, 3, 4 সব আরও কোশ্চেন আছে, যদি এগুলো করতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর তোমাদের ধৈর্য আমার জানা আছে। কিন্তু এই যে প্রথম ভিডিওটা, তাতে তোমরা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ফাইনালি মূলদ সংখ্যা সব কটা তোমরা জেনেছো। আর তোমরা সমীকরণ কিভাবে করতে হয়, সমীকরণের বীজ কাকে বলে, এগুলো অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমরা জেনেছো। সেই জন্যে এই ভিডিওটাকে আস্তে আস্তে হলেও দেখবে, পার্ট বাই পার্ট দেখবে, কিন্তু স্কিপ করবে না। আমরা পার্ট 2তে আমরা পরের কোশ্চেনগুলো করব। তো কোশ্চেন নম্বর 1 এখানেই শেষ হলো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অন্যদেরও শেয়ার করো, আর ম্যাথলার্ন বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেক ধন্যবাদ স্টুডেন্টস, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।